আসসালামু আলাইকুম। হেই বেসিক স্পোকেন লার্নার, আশা করি ভালো আছেন এবং আপনারা অলরেডি আমি ধরে নিয়েছি আমাদের প্রথম ভিডিও দেখে অ্যাপসটি ডাউনলোড করে 30টি ভোকাবুলারি মুখস্থ করে নিয়েছেন। তো প্রথম ভিডিওটি দেখেছেন, আজকে আমরা দ্বিতীয় ভিডিও অর্থাৎ আমাদের দ্বিতীয় ক্লাস। চলুন আমরা দ্বিতীয় ক্লাসে সময় নষ্ট না করে আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। ইংরেজি ভাষার 3টি মূল ভিত্তি হলো বর্ণমালা, শব্দ এবং বাক্য। বর্ণমালা দিয়ে শব্দ তৈরি হয় আর শব্দ দিয়ে বাক্য গঠিত হয়। আমরা এই বইয়ের একেবারেই শুরু থেকে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা শুরু করছি। এখানে একটি বিষয় খেয়াল করুন, ইংরেজি ভাষার 3টি মূল ভিত্তি হলো বর্ণমালা, শব্দ এবং বাক্য। এটি আসলে শুধু ইংরেজি ভাষা না, পৃথিবীর সব ভাষারই ভিত্তি বা স্তম্ভ বা ফাউন্ডেশন হচ্ছে 3টি। আমরা যদি একটা বিল্ডিং করি, বিল্ডিং এর ফাউন্ডেশন হচ্ছে কি? আপনাকে ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, রড লাগবে। এই 4টা হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্টস অথবা উপাদান। এই 3টি দিয়ে কিন্তু আপনি বিল্ডিংটি করবেন। ভাষার সেম 3টি ইনগ্রিডিয়েন্ট বা উপাদান, একেবারে মৌলিক বস্তু আছে। একটা হচ্ছে বর্ণমালা, আরেকটি শব্দ এবং বাক্য। বর্ণমালা মূলত আমরা জানি যে ABC, এগুলোকে বর্ণমালা বলে, আশা করি আপনারা জানেন। শব্দ শব্দ হচ্ছে যে কয়েকটি বর্ণমালা মিলে যে শব্দটি হয়, একটি অর্থবোধক শব্দ হয়, এটাকে বলা হয় শব্দ বা ইংরেজিতে ওয়ার্ড। ঠিক আছে, বা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ এবং ওয়ার্ডের মধ্যে একটু পার্থক্য আছে, আমরা এটা সামনে গেলে আলোচনা করব। জাস্ট এখন মাথায় রাখেন যে কয়েকটি বর্ণমালা মিলে একটি শব্দ হয়, আর কয়েকটি শব্দ মিলে যখন একটি অর্থ তৈরি করে, পূর্ণ অর্থ তৈরি করে, তখন এটা একটি বাক্য হয়। আপাতত অতটুকুই মাথায় রাখেন, তার চেয়ে বেশি আপাতত আমাদের প্রয়োজন নেই। আচ্ছা, এখন খেয়াল করুন, আমরা পার্টস অফ স্পিচের চ্যাপ্টারে যেহেতু আছে, এখন পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করছি বা শব্দ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এখানে একটি উদাহরণ দেওয়া আছে, খেয়াল করুন। নিজের আঘাত চোখের উপর নিয়ন্ত্রণ রাখতে পারা একজন সফল মানুষের বড় বৈশিষ্ট্য। এখন লক্ষ্য করা যাক, উপরের বাক্যটিতে নিজের রাগ, হাত, এই প্রতিটি অংশই হচ্ছে এক একটি শব্দ, অথবা আরো সহজ করে বললে কথার অংশ বা পার্টস অফ স্পিচ। এই উদাহরণ থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব যে পার্টস অফ স্পিচের সংজ্ঞা। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। যেমন, করিম ইজ গুড বয়। করিম ইজ গুড বয়, করিম একজন ভালো ছেলে। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে একটি বিষয় খেয়াল করুন, এই যে করিম ইজ গুড বয়, 1 নং বাক্যে প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। করিম একটি পার্টস অফ স্পিচ, ইজ একটি পার্টস অফ স্পিচ, এ একটি পার্টস অফ স্পিচ, গুড একটি পার্টস অফ স্পিচ, বয় একটি পার্টস অফ স্পিচ। আচ্ছা, দ্বিতীয় নম্বর বাক্যটাও সেম, তৃতীয় নম্বর বাক্যটাও সেম, কিন্তু এখানে মনে রাখার বিষয় খেয়াল করুন। মনে রাখতে হবে, কোনো শব্দকে কেবল তখনই পার্টস অফ স্পিচ বলা যেতে পারে যখন এটি কোনো বাক্যে ব্যবহৃত হয়। অর্থাৎ যদি বাক্যে ব্যবহৃত না হয়ে সে আলাদাভাবে বসে। যেমন এখানে খেয়াল করুন, ওয়াটার শব্দটিকে পার্টস অফ স্পিচ ধরা যায় না, কারণ ওয়াটার শব্দটি কোনো বাক্যের অংশ নয়। আলাদাভাবে যদি কোনো কোথাও ওয়াটার বসে, প্যান বসে বা করিম বসে, এটা কিন্তু শুধু শব্দ হবে, এটা পার্টস অফ স্পিচ হবে না। পার্টস অফ স্পিচ হওয়ার জন্য বাক্যের অংশ হতে হবে, মানে একটা বাক্যের মধ্যে শব্দটা থাকতে হবে, তখনই এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে, না হয় এটা শুধু শব্দ হবে। কিন্তু ওয়াটার ইজ লাইফ বাক্যে, ওয়াটার বাক্যের অংশ হওয়ায় এটি একটি পার্টস অফ স্পিচ। শুধু আলাদা করে ওয়াটার একটি শব্দ হবে, আর ওয়াটার দিয়ে যদি একটি বাক্য বানানো হয় তখন ওয়াটারটা পার্টস অফ স্পিচ হবে। আশা করি বুঝতে পেরেছেন।
যে একটি শব্দ যদি আলাদাভাবে কোথাও বসে তখন ওয়ার্ড হবে, আর এটি যদি বাক্যের ভিতরে বসে তখন এটা পার্টস অফ স্পিচ হবে। সহজ কথা এটাই। আচ্ছা, এই যে পার্টস অফ স্পিচ বা শব্দ, ইংরেজিতে আমরা যে কথা বলি, ইংরেজিতে যত কথা বলি এই কথাগুলো আমরা বাক্য দিয়ে বলি, যে তুমি কি করো, হোয়াট আর ইউ ডুইং, অথবা তুমি কি খাও, হোয়াট ডু ইউ ইট, অথবা আমরা যদি বলি যে তুমি কি করছো এখন, হোয়াট আর ইউ ডুইং রাইট নাও, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হ্যাভ ইউ স্ল্যাপ্ট, তুমি ঘুমিয়েছ, হ্যাভ ইউ টেকেন ডিনার, তুমি কি রাতের খাবার খেয়েছ। এই যে কথাগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা বাক্য। এই বাক্যগুলো কিন্তু গঠিত হয়েছে কি দিয়ে? শব্দ দিয়ে বা পার্টস অফ স্পিচ দিয়ে। ইংরেজির যত শব্দ আছে এই শব্দগুলোকে 8 ভাগে ভাগ করা হয়েছে। পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে সব শব্দগুলোকে 8 ভাগে ভাগ করা হয়েছে। 8 ভাগে ভাগ করার মধ্যে আমরা বিষয়গুলো হয়তো জানি, আমি একটু আপনাদেরকে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে নাউন। আপনাদের কাছে বইটি যাদের কাছে আছে বই থেকে পড়তে পারেন, আর না হয় ভিডিও থেকে খাতা কলম নিয়ে বসতে পারেন, নোট করতে পারেন। 1 নাম্বার হচ্ছে নাউন। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। আমরা বাংলায় যদি বলি যে রহিম, করিম, তারপর হচ্ছে গরু, হাঁস, কলম, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি, পার্লামেন্ট ভবন, এই যে নামগুলো, এই নাম ইংরেজিতে যত নাম আছে এই নামগুলোকে বলা হবে নাউন। আর প্রনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে। ঠিক আছে? এই যে প্রনাউন, নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রনাউন বলে। অর্থাৎ আপনি যদি বলেন, উদাহরণটা আমরা যদি খেয়াল করি, করিম ইজ এ গুড বয় অ্যান্ড হি স্টাডিজ এট ঢাকা ইউনিভার্সিটি। করিম একজন ভালো ছেলে এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এখানে তিনি একটি প্রনাউন, আর ইংরেজিতে হচ্ছে এই যে হি, এটা হচ্ছে একটি কি প্রনাউন। এই শব্দটি হচ্ছে একটি প্রনাউন যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন থাকে যে তাহলে আমি প্রনাউন কেন ব্যবহার করব? প্রনাউন ব্যবহার করা হয় বাক্যের সৌন্দর্যের জন্য মূলত। আপনি যদি বলেন যে করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং করিম সে ভালো ছেলে, করিম 2 বার আসলে বাক্যের সৌন্দর্য নষ্ট হয়। এই জন্যই মূলত প্রনাউনটা ব্যবহার করা হয়ে থাকে। আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে 3 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। মানে আমরা যে আগে উদাহরণটি দিয়েছিলাম, করিম ইজ এ গুড বয়, করিম নাউন। আর করিম কি ধরনের ছেলে? ভালো ছেলে, খারাপ ছেলে, লম্বা ছেলে, খাটো ছেলে, দুষ্ট ছেলে। করিম সম্পর্কে যদি কোনো কিছু এক্সট্রা অতিরিক্ত কিছু বলা হয়, সেটা তার দোষ হোক, গুণ হোক, সংখ্যা হোক, পরিমাণ হোক, যাই হোক, এটাই হবে একটি অ্যাডজেক্টিভ। প্রনাউন সম্পর্কেও যদি কিছু বলা হয় সেটাও অ্যাডজেক্টিভ হবে। তারপর 4 নাম্বার হচ্ছে ভার্ব। প্রতিটা যে সংজ্ঞা কর না, হ্যাঁ, সংজ্ঞাটা আলাদাভাবে করেন। সংজ্ঞার পরে মানে এক লগে মিলে পরের ওয়ার্ড শুরু করেন না। ওকে, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ হওয়া বা করা বোঝায় তাকে ভার্ব বলে। এটা আমরা সহজেই জানি যে বাংলায় আপনি যেগুলো দিয়ে কাজ বলেন, যে তুমি ঘুমাও, খাও, আসো, পড়ো, ইংরেজিতে যেটা ইট, প্লে, স্লিপ, এগুলো হচ্ছে কাজ। আচ্ছা, অ্যাডভার্ব, যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্বটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রনাউন সম্পর্কে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। আর অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য অ্যাডভার্বের, মানে অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্ব নিয়েও কিছু বলতে পারে। যেরকম কেউ যদি বলে যে রহিম ভালোভাবে দ্রুত হেঁটে বাস স্টেশনে যাচ্ছে। রহিম ভালোভাবে দ্রুত হেঁটে বাস স্টেশনে যাচ্ছে, মানে সে ভালোভাবে এবং দ্রুত, দ্রুতটা একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ সম্পর্কে ভালোভাবেটাও আরেকটা অ্যাডজেক্টিভ। তো সো অ্যাডজেক্টিভ আরেকটা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলতে পারে, এটা মাথায় রাখতে হবে। ভার্ব সম্পর্কে তো কিছু বলতে পারেই, অ্যাডভার্ব সম্পর্কেও কিছু বলতে পারে, অ্যাডজেক্টিভ সম্পর্কেও কিছু বলতে পারে। আমরা এখানে উদাহরণটা খেয়াল করি, বইয়ের উদাহরণটা। এতক্ষণ আমি আমার নিজ থেকে একটু উদাহরণ দিয়েছিলাম। হি আস্কড মাই নেম জেন্টলি,
তিনি ভদ্রভাবে আমার নাম জানতে চাইলেন। তিনি ভদ্রভাবে কি করলেন? আমার নাম জানতে চাইলেন। এই যে নাম জানতে চাইছে সে কিভাবে? জানা একটা ভার্ব, এটা ভদ্রভাবে জানতে চাইছে। এই ভদ্রভাবেটা হচ্ছে এখানে বা এই জেনারেলিটা হচ্ছে মূলত আপনার অ্যাডজেক্টিভ, দুঃখিত অ্যাডভার্ব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন অ্যাডভার্ব কাকে বলে। প্রিপোজিশন, প্রিপোজিশনটা হচ্ছে মূলত, আমি সংজ্ঞাটা আগে বলে নিই, তারপর আমি এক্সপ্লেন করে নিচ্ছি। বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজে বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্য অন্য অংশের সাথে ওই নাউন বা প্রনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। আসলে মূলত এটা হচ্ছে বইয়ের সংজ্ঞা। আমি সহজ করে যদি বলি, যদি আপনি বলেন যে আমি এখন ঢাকায় যাচ্ছি, আসলে আমরা বাংলায় যেটা বলি আমি এখন ঢাকা যাচ্ছি, লাস্টে অন্তঃস্থটা কিন্তু আমরা বলি না, কিন্তু ইংরেজিতে আপনাকে এই অন্তঃস্থটা বলতে হবে। আমি ঢাকার গুলশানে বসবাস করি, গুলশানে। আপনি যখন বলতেছেন আমি ঢাকার গুলশানে, নয়কারনে, এটাই হচ্ছে প্রিপোজিশন। কারণ গুলশান অর্থ তো গুলশান, কিন্তু আপনি যে নয়কারনেটা দিচ্ছেন, এই নয়কারনেটার জন্য ইংরেজি কি? ওই নয়কারনেটার ইংরেজি হচ্ছে এই প্রিপোজিশনগুলো। বইয়ের উদাহরণটা খেয়াল করুন। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপর আছে। এই যে অন, এটা হচ্ছে প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের আমাদের বইয়ে বা আমাদের এই লেসনে কমন 20 থেকে 25টা প্রিপোজিশন পাবেন, যে প্রিপোজিশনগুলো মূলত হচ্ছে কমন, যেগুলোর অর্থ সহকারে মুখস্থ করে নিলে আশা করি প্রিপোজিশনটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। প্রিপোজিশন অধ্যায়ে গিয়ে আমরা মূলত এই বিষয়টা আরেকটু ডিসকাস করব। তো এখন যতটুকু বুঝছেন ততটুকুর মধ্যেই এনাফ। সামনে চলুন। কনজাংশন, কনজাংশন হচ্ছে মূলত যেসব ওয়ার্ড একাধিক বাক্য কিংবা ক্লুজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে, যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ ইত্যাদি বা ইট ইজ। মানে হলো কনজাং শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। কনজাংশন দুইটা বস্তু বা দুইটা একই জাতীয় বস্তুকে যুক্ত করবে। অর্থাৎ নাউন হইলে নাউন, কনজাংশনের আগে পরে নাউন থাকবে। যেমন দেখেন অ্যান্ড অর্থ এবং, সাইফ একটা নাউন, নাম, সৌরভ একটা নাম। তো কনজাংশন একই জাতীয় বস্তুকে, এটা বস্তু হোক, বাক্য হোক, শব্দ হোক, নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, একই জাতীয় জিনিসকেও যুক্ত করে মূলত। ঠিক আছে? বাংলায় যদি বিষয়টা আপনি খেয়াল করেন, বাংলায় আমরা কি বলি যে আমি এবং তুমি চলো ঘুমিয়ে পড়ি। আমি এবং তুমি, এই যে এবংটা আমি এবং তোমারে যুক্ত করছি। তো ইংরেজির ক্ষেত্রে আসলে মূলত কনজাংশন সেম, এবং সেম শব্দগুলোকে কনজাংশন বলে। এখানে বেশ কয়েকটি কনজাংশন দেওয়া আছে, এগুলোর অর্থ মুখস্থ করে নেবেন। অ্যান্ড অর্থ এবং, অর অর্থ অথবা, নাকি, বাট অর্থ কিন্তু, ইয়েট অর্থ এখনো, ফর অর্থ জন্য, নর অর্থ না, সো অর্থ তাই, সুতরাং, বিকজ কারণ। আমি যেগুলো বললাম খাতায় লিখে মুখস্থ করে নেবেন অর্থগুলো। আচ্ছা, ইন্টারজেকশন হচ্ছে মূলত হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায়। মানে হইল আপনি এখানে রুমে বসে আছেন বা আমি ক্লাস নিচ্ছি, হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় আমি বলবো ও শিট। এই যে ও শিট শব্দটা আমি বললাম, এটা তো আমার কোনো প্রিপারেশনে ছিল না, হঠাৎ করে পরিস্থিতির কারণে মুখ থেকে বের হয়ে চলে আসছে, এটাকেই মূলত আপনি বলবেন ইন্টারজেকশন। এই জাতীয় শব্দগুলোকে আমরা ইন্টারজেকশন বলি। আপনি ফুটবল খেলা দেখতেছেন, হঠাৎ করে নেইমার গোল দিল বা রোনালদো গোল দিল বা যে কেউ আপনার প্রিয় একজন খেলোয়াড় গোল দিল, আপনি কি বলবেন? ওয়াও। এই যে ওয়াও, এটা হচ্ছে কি ইন্টারজেকশন। তো মূলত স্পোকেনের জন্য আমি পার্টস অফ স্পিচ নিয়ে এখানে যে আলোচনাগুলো করেছি এগুলো বুঝলেই মূলত যথেষ্ট। তবে যাদের কাছে বই আছে, এই পার্টস অফ স্পিচের বিস্তারিত আবার এখানে দেওয়া আছে। যারা একটু ডিপ গ্রামার জানতে চান, যাদের কাছে বইটা আছে, এই অংশগুলো, এই যে নাউনের এখন আবার বিস্তারিত কিছু বিষয় দেওয়া আছে, নাউন কত প্রকার, এগুলো একটু পড়ে নেবেন। এগুলো 1-2 বার রিডিং করলেই হবে, এগুলোতে আহামরি তেমন মুখস্থ করার কিছু নাই। কিন্তু আমি যতটুকু পর্যন্ত আলোচনা করছি, এই যে এখানে কাকে বলে প্রাথমিকভাবে, এইগুলো স্পোকেনের জন্য যথেষ্ট। তবে যাদের কাছে বইটা আছে তারা এই ডিপ জিনিসগুলো একটু
এই যে নাউন নিয়ে আরেকটু যে ডিপ আলোচনা, নাউনের মধ্যে কত প্রকার, প্রনাউনের মধ্যে কত প্রকার, এই জিনিসগুলো একটু আপনারা পড়ে নেবেন যাদের কাছে এই বইটা আছে। আর যাদের কাছে নাই তারা সমস্যা নেই, ভিডিওতে যতটুকু দেখছেন ততটুকু বুঝলেই হবে। তো এখানে কিছু বিষয় আছে, আপনারা প্রিপোজিশন অধ্যায়টাতে চলুন, আমরা প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করি। বাকিগুলো না বুঝলেও, বই না থাকলে না বুঝলেও তেমন কোনো সমস্যা নেই। প্রিপোজিশনটা নিয়ে আমরা একটু আলোচনা করি। খাতা কলম নিয়ে বসুন, খাতা কলমে প্রিপোজিশনগুলো একটু নোট করে রাখবেন। তার পূর্বে এই যে নাউনের এই অংশটা আমি এখন যেটা করাচ্ছি, এটা এই জিনিসটা খাতা একটু লিখে ফেলেন। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, খাতা একটু লিখে ফেলবেন। এখানে পড়ার বিষয় হচ্ছে শুধু এই যে এ লট অফ, এটা মুখস্থ করে ফেলবেন। আ লট অফ অর্থ অনেক, লটস অফ অনেক, আ ফিউ কয়েকটি, দা ফিউ সেই কয়েকটি, যে কয়েকটি, মোর আরো বেশি, ফিউ আর কম। কি বলছে বুঝতে পেরেছেন? এই যে এই জিনিসগুলো একেবারে খাতায় লিখে মুখস্থ করেন, এগুলো কাজে লাগবে স্পোকেনের জন্য বা যে কোনো কাজে এগুলো লাগবে আপনার। আসলে ইংরেজির স্পোকেন, রিডিং, রাইটিং এগুলো একবার শিখে ফেললে সব কাজেই আপনি লাগাইতে পারবেন। ইউনিভার্সিটি এডমিশন টেস্ট বলেন, যে কোনো কাজেই বলেন, সব ক্ষেত্রেই লাগবে। একাডেমিক পড়াশোনা বলেন, আপনার 9, 10, 11, 12 যে ক্লাসেই পড়েন না কেন এগুলো কাজে লাগবে। আর মূল বিষয় হচ্ছে কি, আসলে আপনার কাছে যদি দুধ থাকে আপনি দই, মাখন, ঘি সবই করতে পারবেন। একবার ইংরেজি শিখে ফেললে আপনি সবই পারবেন। আসলে স্পোকেন বলে আলাদা করে কোনো জিনিস নাই, রিডিং রাইটিং বলে আলাদা কোনো জিনিস নেই। প্রকৃত অর্থে ইংলিশ শিখে ফেললে সবই আপনি পারবেন। এই যে মাছ অর্থ অনেক, খাতায় লিখেন। ল্যাস অর্থ কম, খাতায় লিখেন। পাশে একটি উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটি আপনারা দেখতে পারেন, না হয় নিজেরা উদাহরণ বানাইতে পারেন। আচ্ছা, যে অংশটুকু বললাম এটা খাতায় আশা করি আপনারা লিখে ফেলছেন। তারপরে যে সার কথা, এই অংশটাতে একটু খেয়াল করুন। দ্যাট, হুইচ, হো, উক্ত শব্দগুলো যখন ইংরেজি বাক্যের ভিতরে বসে তখন তাদের বাংলা অর্থ হয় এইরকম। দ্যাট অর্থ যা, যেন, যাতে, হো যে, যারা, হুইচ কোনটি, যেটি। একাধিক অর্থ থেকে যে অর্থটি নিলে পরে সম্পূর্ণ বাক্যটির অর্থ ঠিকভাবে বাংলায় মেলানো যায়, এই অর্থটি নিয়ে বাক্যটির বাংলা অনুবাদ করবেন। এই কথাটির মানে কি বুঝছেন? মানে এই যে দ্যাট অর্থ দেখেন কয়টা অর্থ এখানে, 3টা। এখন আপনি একটা বাক্যের জন্য তো 3টা অর্থ নেবেন না, আপনি নেবেন একটা। এখন যে বাক্যে যেটা নিলে, যা নিলে যদি অর্থ মিলে ওই বাক্যে বাংলা অর্থ যা নেবেন। যেন নিলে যদি অর্থ মিলে ওই বাক্যে দ্যাটের বাংলা অর্থ যেন নেবেন। যাতে নিলে যদি দেখেন পুরো বাক্যের অর্থ মিলে ওখানে দ্যাট নেবেন। এই কথাটা যদি আপনি না বোঝেন কোনো সমস্যা নেই, এই আলোচনাগুলো সামনে আবার আসবে, ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম যে ক্লাস না বুঝলে আটকে থাকবেন না, আপনি সামনে যেতে থাকবেন। পরবর্তীতে পিছনের সমস্যা বারবার রিপিট হবে আবার, অথবা আপনি বুঝে যাবেন, হতাশার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি অ্যাডজেক্টিভের মধ্যে এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস আছে কিনা যেটা একটু পড়ে রাখলে ভালো হবে। আমি এই জিনিসগুলি খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করতেছি। বইয়ের মধ্যে তো যে কোনো জিনিস একটু ডিটেলস থাকে, তো আপনার যদি বই না থাকে তাহলে আপনি সব বিষয়গুলো কোথায় পাবেন? এই জন্য আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো ভিডিওতে নিয়ে আসতেছি, যেগুলো আপনি চাইলে খাতায় নোট করে রাখতে পারেন। এই যে এই অংশটা একটু লিখে ফেলবেন, ঠিক আছে? এই অংশটা লিখে ফেলেন, অংশটা লিখে ফেলেন সবাই। 1, এক, একটি, একজন, একটা, একই, জৈনিক, প্রথম, একটি, একজন, গোটা, কোনো, কখনো, একতা, একটি বস্তু, এক সংখ্যা, এক অঙ্ক, একটি লোক। সেভারাল অর্থ বিভিন্ন, কয়েক, কয়েকটি, কতিপয়, আলাদা, ভিন্ন। 1/3 এক তৃতীয়াংশ। দিজ এটি, ওইটি, দিজ এইগুলো, দোজ ওইগুলো, ঠিক আছে? হোয়াট অর্থ কি, কোনটি। হো কে, হোজ কারটি, হোজ পেন কার কলমটি, হুইচ পেন কোন কলমটি। আপাতত এই জিনিসগুলো খাতায় লিখে মুখস্থ। এগুলো কিন্তু আপনি এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো শিখতেছেন এগুলো দিয়েই কিন্তু আপনি স্পোকেন করবেন। স্পোকেন কিন্তু আলাদা কোনো বস্তু না যে আপনাকে আমি দিয়ে দিলাম আপনি শিখে ফেলবেন। এই এখানে যে এই যে এই ওয়ানের অর্থ কয়টা হইতে পারে, দিজের অর্থ কি, সেভারাল অর্থ কি, এগুলো মুখস্থ করেন। আমি যেটা বলছি যে 5 নম্বর ভিডিও থেকে মোটামুটি আশা করি ইনশাল্লাহ আপনারা টুকিটাকি কথা বলতে পারবেন। এই কথা বলার ক্ষেত্রে আপনার এগুলো লাগবে, একেবারে অর্থগুলো ঠাড়ায় মুখস্থ করে ফেলবেন। ওকে ঠিক আছে। তারপর ভার্বের মধ্যে দেখি আমরা এরকম কোনো ইম্পর্টেন্ট কোনো টিকা বা সার কথা আছে কিনা যেটা আমাদের
মুখস্থের জন্য কাজে লাগতে পারে, স্পোকেনের জন্য। এই যে এই অংশটা, ঠিক আছে, লিঙ্কিং ভার্বের এই অংশটা একটু খাতায় লিখেন বা শুনেন মনোযোগ দিয়ে। কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব ব্যতীত অন্য কোনো ভার্ব না থাকে তাহলে অক্সিলারি ভার্ব ওই বাক্যে মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। তখন অক্সিলারি ভার্বের নিজস্ব অর্থ থাকে। যেমন এই যে এখানে যে অর্থ আছে, অর্থগুলো আপনারা মুখস্থ করবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। এইখানে যে অর্থগুলো আছে এগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা মুখস্থ করবেন। কথাটা কি বলছে আশা করি বুঝছেন। কোনো বাক্যে যদি এই ভার্বগুলো ছাড়া অন্য কোনো ভার্ব না থাকে তখন এগুলোর অর্থ এরকম হবে, আর যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে কিন্তু এগুলোর কোনো নিজস্ব অর্থ থাকে না। মানে সামনে গেলে আরও বিষয়টা ক্লিয়ার হবেন, কিন্তু এখানে একটি উদাহরণ দেওয়া আছে, দেখেন, হি ইজ এ টিচার। এখানে খেয়াল করুন, ইজ ছাড়া কি আর অন্য কোনো ভার্ব আছে এখানে? তখন ইজ এর অর্থ হবে। কি বলছি বুঝতে পেরেছেন? আর যদি ইজ এর সাথে আরেকটি অর্থ থাকতো, যেমন নিচের উদাহরণটা খেয়াল করুন, আই এম গোয়িং টু স্কুল। এখানে এম একটি ভার্ব, গোয়িং একটি ভার্ব, মানে গো একটি ভার্ব। এই জায়গায় এম এর কোনো অর্থ থাকবে না, এখানে গো বা গোয়িং এর অর্থ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তবে এই জিনিসটার জন্য আমাদের সামনে একটি ক্লাসে পাবেন আলাদা করে, ওখানে গেলে আরও ক্লিয়ার হবেন যদি এখন ক্লিয়ার না হন। আচ্ছা, মূলত অ্যাডভার্বের মধ্যে আপনাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা হলো যে, দেখি কোনো বিষয় আসে কিনা, যে অ্যাডভার্ব একটু ইম্পর্টেন্ট, যে এই অর্থগুলো, এই শব্দগুলোর অর্থ স্ক্রিনশট দিয়ে নেন, এগুলো আপনারা কি পড়ে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই দ্বিতীয় নাম্বার ক্লাসের জাস্ট প্রিপোজিশনের অংশটুকু দেওয়ার বাকি আছে। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমরা তৃতীয় ভিডিওতে প্রিপোজিশনের অংশটুকু দিয়ে দেব। আচ্ছা, এই ভিডিওটি দেখতে থাকুন, বারবার খাতায় লিখে প্র্যাকটিস করুন, আর নেক্সট ভিডিও কন্টিনিউ করুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।